শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 2016 সালের প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের 4 সপ্তাহের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে বেতনের টাকা। আদালতের রায় খুশি যোগ্য প্রার্থীরা। রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। দুর্নীতির প্রশ্নে কটাক্ষ বিরোধীদের। লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের টং সোয়াই মাধোপুর কেন্দ্রে জনসভা করবেন। ছত্তিশগড়েও রয়েছে জনসভা। দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য জোরদার প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি ও সমাজবাদী পার্টির প্রচার আজ হনুমান জয়ন্তী। দেশ জুড়ে উৎসবের আবহ, মন্দিরে ভক্তদের ভিড়। নমস্কার, সুপ্রভাত। আসছে বিস্তারিত সংবাদে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে 2016 সালে নিযুক্ত 23,000-এরও বেশি শিক্ষকের চাকরি বাতিল করল কলকাতা হাইকোর্ট। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষক, গ্রুপ সি এবং গ্রুপ ডি সহ এই সংখ্যা দাঁড়িয়েছে 25,753। সম্পূর্ণ প্যানেলটিকে অবৈধ বলে জানালেন বিচারপতি দেবাংশু বসাক। বিচারপতি বসাক আরো বলেন, কারা অবৈধ উপায়ে চাকরি পেয়েছেন তা চিহ্নিত করতে হবে। তাদের 4 সপ্তাহের মধ্যে সুদ সহ মাইনের টাকা ফেরত দিতে হবে। ওএমআর শিট যে বিকৃত করা হয়েছে, তদন্তে তার প্রমাণ স্পষ্ট বলে সন্তুষ্ট হয়েছে আদালত। পাশাপাশি স্কুল সার্ভিস কমিশনকে 15 দিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। মেয়াদের মধ্যে নিয়োগ হওয়া প্রার্থীরা যোগ্য হলে তাদেরকেও নতুন নিয়োগ প্রক্রিয়া শামিল করা যেতে পারে বলে জানিয়েছে আদালত। বিচারপতি আরো জানিয়েছেন, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর সুপার নিউমেরিক্যাল পোস্ট অর্থাৎ অতিরিক্ত শূন্যপদ তৈরি করা অবৈধ। এই অতিরিক্ত শূন্যপদ তৈরি প্রক্রিয়া যুক্তদের বিরুদ্ধে সিবিআইকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেন তিনি। প্রয়োজনে সিবিআই জিজ্ঞাসাবাদ ও গ্রেফতার করতে পারবে বলে জানিয়েছেন বিচারপতি বসাক। আদালতের এই রায় সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মামলাকারীদের পক্ষের আইনজীবী ফেরদৌস শামীম এবং বিক্রম বন্দ্যোপাধ্যায়। 2016 সালের যে 4টে নিয়োগ প্রক্রিয়া, গ্রুপ সি, গ্রুপ ডি, 11, 12 এবং 9, 10 মিলে 25,753 জনকে যে ওএমআর শিট ইস্যু করেছিল, যে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিল, প্রত্যেকের নিয়োগ নাল অ্যান্ড ভয়েড বলে দিয়েছেন। 4 সপ্তাহের মধ্যে স্যালারিটা রিকভার করতে হবে এবং সেটা অর্ডারটা আপলোড হয়ে যায়। মূলত অযোগ্য চাকরি প্রাপকদের কথাই বলেছেন, সেটা নিয়েই অ্যাড্রেস করেছেন। এবং যে 9টা ইস্যু ফ্রেম করেছেন, ওদের মূল কথাই ছিল রিট পিটিশনগুলো মেনটেনেবল না। আজকে মহামান্য বিচারপতি বলেছেন রিট পিটিশন মেনটেনেবল। জুরিসডিকশন পয়েন্টে অ্যাড্রেস করেছেন। এক্সপায়ারি অফ দ্য প্যানেলের পরে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন তাদের অ্যাপয়েন্টমেন্ট নাল অ্যান্ড ভয়েড সহ যে 19 সেপ্টেম্বর 2022 সালের যে সার্টিফিকেট, যেটা নিয়ে বারবার কথা উঠেছে, 65B কমপ্লায়েন্স হয়েছে কি হয়নি, আজকে মহামান্য বিচারপতি 65B কমপ্লায়েন্সের উপর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে ফার্দার ডাইরেকশন দেওয়া হয়েছে যে সরকার ইলিগাল অ্যাপয়েন্টিদের রেগুলারাইজ করার জন্য যেটা তৈরি করেছিল সুপার নিউমেরিক পোস্ট, কারা কারা এর পেছনে মাথারা ইনভলভ আছে সেইটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন তদন্ত করে দেখবে। শুধুমাত্র সোমান দাসের চাকরিটা অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড বাঁচিয়েছে কলকাতা হাইকোর্ট। শুধু তার চাকরি বাদে যত জনের চাকরি আছে সবার চাকরি ক্যান্সেল করেছে কলকাতা হাইকোর্ট। আন্দোলনরত চাকরি প্রার্থীরা এই রায়ে খুশি। যারা অন্যায়ভাবে পেয়েছে তাদের বাতিল করাটা উচিত আমি মনে করি, কারণ এরাই তো ভবিষ্যৎ প্রজন্ম। সেখানে অন্যায় করে যারা চাকরি পেয়েছে তারা কখনো ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে পারে না। তাই এদের বাতিলটা আমার মনে হয় খুবই ভালো হয়েছে, আর এটা হওয়াটা দরকার ছিল, আরও আগে হওয়া দরকার ছিল। যারা যখন কোনো পদক্ষেপ আমাদের নিয়ে নিল না, তখন আমরা কোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে আজকে ডিভিশন বেঞ্চ যে মানে রায় দিল, তাতে আমরা ভীষণভাবে খুশি এবং আমরা আশার আলো দেখছি। এই যে ন্যায়, এই যে সত্য, এটা প্রতিষ্ঠা হওয়ার ছিল। বাংলার মানুষ বা ভারতবর্ষের মানুষ বিচার ব্যবস্থার প্রতি আস্থা ফিরে পেল। যতক্ষণ না পর্যন্ত বঞ্চিতরা নিয়োগ না পাচ্ছে এবং অযোগ্য যারা চাকরি প্রার্থী, তারা অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের উপযুক্ত সাজা বিধান হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই দুর্নীতির সঙ্গে যে সমস্ত মন্ত্রী শান্ত্রী, যে সমস্ত আধিকারিক ছিল তাদের জেল হেফাজতে না নেওয়া হচ্ছে, যে কোনোভাবে যুক্ত যারা, সে দালাল মাফিয়া যে কেউ, তাদের প্রত্যেকের শাস্তি বিধান হলেই প্রকৃত ন্যায় বিচার হবে এবং আস্থা রাখতে হবে।
হাইকোর্টের রায় পর্যবেক্ষণের পর একাধিক বিষয়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে স্কুল সার্ভিস কমিশন, জানালেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। রায় যেটা দিয়েছে সেটা হচ্ছে যে সম্পূর্ণ নিয়োগ বাতিল, অর্থাৎ যারা আমাদের সুপারিশ পেয়েছিলেন, নিয়োগ পেয়েছিলেন, তাদের অনেকেই তো চাকরি করছিলেন, হয়তো কেউ কেউ জয়েন করতে পারেননি, প্রত্যেকটি নিয়োগই মহামান্য আদালত বাতিল করেছে। আমরা অবশ্যই এই রায়ে খুশি নই এই মুহূর্তে, যে আমরা নিশ্চয়ই সুপ্রিম কোর্টে অ্যাপিল করব, মহামান্য শীর্ষ আদালতের কাছে আমরা অ্যাপিল করব। এই নিয়োগ প্রক্রিয়ায় সিবিআই এর দীর্ঘ অনুসন্ধান চলেছে এবং সেটা প্রায় 1.5 বছর অনুসন্ধান চলেছে, এবং এই 1.5 বছর অনুসন্ধানে কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থা তারা কম বেশি 5,000 জনের ব্যাপারে তাদের যে সন্দেহ প্রকাশ করেছিলেন বা তাদের বক্তব্য ছিল যে এই 5,000 জনের নিয়োগ সেটা আইনসঙ্গতভাবে হয়নি, কিন্তু বাকি যে প্রায় 24,000 এবং তার থেকে 5,000 বাদ দিলে যে বাকি 19,000 তাদের ব্যাপারে যে কি অভিযোগ আছে, কি সুনির্দিষ্ট অভিযোগ আছে, এটা রায়টা পুরোটা না পড়লে আমি বুঝতে পারবো না, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে খুবই কঠোর একটি রায়। এর জন্য আমার মনে হয় যে আমাদের শীর্ষ আদালতের দ্বারস্থ হতেই হবে। কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ ছুড়ে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি, অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। রাজ্য সরকারের লাগাম ছাড়া দুর্নীতির ফলে ভুগতে হবে চাকরি বাতিল হওয়া ব্যক্তি এবং তাদের পরিবারকে, বললেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। হাইকোর্টের এই রায়দানের পরে 24,000 পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ল। যাদের চাকরি চলে গেল তাদের মধ্যে অনেকে সময় মধ্যে বিয়ে করেছেন, ব্যাংকের থেকে লোন নিয়ে বাড়ি কিংবা ফ্ল্যাট বানিয়েছেন, এখন সকলের সব শেষ। এই পরিস্থিতি তৈরির জন্য দায়ী হচ্ছে সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এই দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় বা তার সহযোগীদের দুর্নীতি নয়। ফিরহাদ হাকিম বলেছিলেন, যদি ভুল হয়ে থাকে সেই ভুল আমাদের সকলের, কালেকটিভ রেসপন্সিবিলিটি, যৌথ দায়িত্বের কথা বলেছিলেন। এটা ক্যাবিনেটের দায়িত্ব। তাই এই অরাজক অবস্থা তৈরি করবার জন্য, মেধাকে প্রতারিত করবার জন্য, সমাজকে খোলা বাজার বানানোর জন্য এবং সর্বোপরি এই শিক্ষকের চাকরিকে আলু পটলের মতো বাজারে বিক্রি করার জন্য দায় নিয়ে আজকে মুখ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত। আদালতের এই রায় প্রমাণ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সঠিক পথে এগোচ্ছিল। আগামীতে আরও কোণঠাসা হয়ে পড়বে দুর্নীতিকারীরা, জানালেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারপর আমি তো বললাম যে যারা যোগ্য প্রার্থী হিসেবে উঠে আসবেন, যাদের পুনর্মূল্যায়নের ফলে যাদের যোগ্য প্রার্থী বঙ্গবন্ধু চাকরিও করছিলেন, নিশ্চয়ই রাজ্য সরকার, তখন যে রাজ্য সরকার থাকবেন, আমি আশা করছি নির্লজ্জ সরকার আজকেই পদত্যাগ করবে। চাকরিওয়ালার ব্যক্তিগত সম্পত্তি, চাকরির টাকা কোথা থেকে আসে? চাকরির টাকা জেনে রাখুন, পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না। চাকরির যে মাইনের টাকা আসে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, তৃণমূল এবং দুর্নীতি সমার্থক। দুর্নীতি আর তৃণমূল মিলেমিশে একাকার। গোটা দলটা দাঁড়িয়ে আছে দুর্নীতির উপরে। আপনি দুর্নীতি ছাড়া বাংলায় আর কোন আলোচনা শুনছেন? বাংলায় শিল্প নিয়ে আলোচনা হয়, স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, রোজগার নিয়ে কোথাও কোনো আলোচনা হয়? আলোচনা হয় দুর্নীতি নিয়ে। কিন্তু বঞ্চিত মানুষের অধিকার ফেরত দিতে হবে, এটা আমি বিশ্বাস করি, সে যেভাবেই হোক। বঞ্চিত যারা অধিকার থেকে বঞ্চিত হয়েছে, যাদের সঙ্গে
প্রতারণা করা হয়েছে, তারা প্রতারণার হাত থেকে বঞ্চনার হাত থেকে রক্ষা পাক, এটা আমরা প্রথম দিন থেকে চেয়েছি, আজও চাইছি। সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সালিম আদালতের রায়কে স্বাগত জানান। তিনি বলেন, তৃণমূল চাকরি দেওয়ার চেয়ে টাকা তোলায় মনোযোগ দিয়েছে বেশি। যারা অযোগ্য বা টাকা দিয়ে চাকরি হয়েছে, যাদের জন্য চাকরি হয়েছে তার থেকে 10 গুণ লোক টাকা দিয়েছে, যারা চাকরি পায়নি তাদেরকে, এবং যাদের এখন টাকা ফেরত দেওয়া হয়েছে তাদেরকে আমি বলবো, তারা যান তৃণমূলের নেতাদের নামে এফআইআর করুন, নাম প্রকাশ করুন। আমাদের দিন ছাত্র যুব আন্দোলন এবং এই শিক্ষার্থী যারা আছে, পরীক্ষার্থী যারা আছে, যারা ছাত্রছাত্রী আছে, তারা গিয়ে তাদের ঘর ঘেরাও করবে। টাকা আদায় করতে হবে, দ্রুত নিয়োগ করতে হবে, যোগ্যদেরকে নিয়োগ করতে হবে, স্বচ্ছতার সঙ্গে করতে হবে, আর সেটা হাইকোর্টকেই দরকার হলে একটা টিম তৈরি করে দিতে হবে। এখন একটু বিরতি, পরে রয়েছে আরো খবর। তাড়াতাড়ি কর প্লিজ, শিগগিরই। আরেকটা ম্যাচ আছে বুঝি? আরে সেসব কিছু নয়, ব্যাংকে যেতে হবে দাদুকে নিয়ে। হ্যাঁ ভাই, বয়স হয়ে গেলে কখনো কখনো সাহায্যের দরকার তো পড়েই, কিন্তু ব্যাংকিং এ নয়। অবশ্য আরবিআই বলে যে সিনিয়র সিটিজেন সবার আগে। আপনার বয়স 70 বছরের বেশি হলে আর নিজে ব্যাংকে যেতে না পারলে ব্যাংকই আসবে আপনার কাছে জরুরি সেবাগুলি নিয়ে, তাও ন্যায্য দর সহ। সিনিয়র সবার আগে। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন। এবার আসছি লোকসভা নির্বাচন সংক্রান্ত খবরে। লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের টংসওয়াই মাধোপুর কেন্দ্রে জনসভা করবেন। সেখান থেকে তিনি যাবেন ছত্তিশগড়ে। জঞ্জগির, চম্পা এবং মহাসমুদ্র এলাকায় রয়েছে পরপর দুটি জনসভা। প্রথম দফার মতো দ্বিতীয় দফার নির্বাচনের আগে সংশ্লিষ্ট রাজ্যগুলিতে প্রচারে নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী নিজে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল উত্তরপ্রদেশের আলিগড়ে বিজেপি প্রার্থী সতীশ গৌতমের পক্ষে নির্বাচনী প্রচারে ইন্ডি জোট ও কংগ্রেসের সমালোচনা করেন। कांग्रेस के लोग कहेंगे कि आपके पास गांव में एक घर तो पहले से ही है। ये माओवादी सोच है, ये कम्युनिस्टों की सोच है। ऐसा करके कितने ही देशों को वो पहले बर्बाद कर चुके हैं। अब यही नीति ये कांग्रेस पार्टी और इंडिया अलायंस भारत में लागू करना चाहती है। आपकी मेहनत की कमाई, आपकी संपत्ति पर कांग्रेस अपना पंजा मारना चाहती है। आपका स्त्री धन लूटना चाहती है। माताओं बहनों का मंगलसूत्र अब सलामत नहीं रहेगा, ये कांग्रेस ने कहा है। इन परिवारवादी लोगों ने देश के लोगों को लूटकर अपना इतना साम्राज्य बना लिया है। आज तक इन्होंने अपनी अकूट संपत्ति से देश के किसी गरीब को कुछ नहीं दिया। अब इनकी नजर देश के लोगों की संपत्ति पर पड़ गई है। साथियों, जनता के धन को लूटना, देश की संपत्ति को लूटने कांग्रेस अपना जन्मसिद्ध अधिकार समझती है। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে গতকাল কর্ণাটকের বেঙ্গালুরু গ্রামীণ ও চিক্কাবাল্লাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভায় যোগ দেন। বিজেপির গোটা প্রচার যন্ত্র কংগ্রেসের সমালোচনা নির্ভর। নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অগ্রগতি হয়নি, তাই উন্নয়নের নিরিখে নির্বাচনে লড়তে পারছে না বিজেপি, বললেন খার্গে। जिसके पास बोलने के लिए कुछ मुद्दे नहीं है तो ऐसी चीजें लाते हैं। अगर उनके पास उनके ठोस मुद्दे हैं, ठोस काम है, वो बता सकते हैं। जैसा कि हमने नरेगा का बताते हैं, फूड सिक्योरिटी का बताते हैं, कंपल्सरी एजुकेशन का बताते हैं, आरटीए का बताते हैं और रूरल हेल्थ मिशन का बताते हैं। ये हमने किया है
हम बता वैसा काम उन्होंने कहने दो जो जनता के भलाई के लिए और सबके लिए है, तो उनके पास कुछ नहीं बोलने के लिए। আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মালদা দক্ষিণ কেন্দ্রে রোড শো করবেন তিনি। এরপর রায়গঞ্জে রয়েছে জনসভা। মালদা দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর হয়ে প্রচার করবেন তিনি। রায়গঞ্জে বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্র পালের সমর্থনে প্রচার করবেন অমিত শাহ। এরপর কর্ণাটকে যাবেন তিনি। বেঙ্গালুরু দক্ষিণে রয়েছে একটি রোড শো। সেখান থেকে মহারাষ্ট্রের আকোলা লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে যাবেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের কাঙ্কের লোকসভা কেন্দ্রে একটি জনসভা করেন গতকাল। সভা মঞ্চ থেকে তিনি বলেন, কংগ্রেসের 70 বছরের শাসনের তুলনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 10 বছরের ট্র্যাক রেকর্ড অনেক উজ্জ্বল। मोदी जी ऐसे प्रधानमंत्री है जिनके पास 10 साल का ट्रैक रिकॉर्ड भी है और 25 साल का एजेंडा भी है। मैं राहुल बाबा को पूछना चाहता हूं, 4 पीढ़ी ने शासन किया। राहुल बाबा 4 पीढ़ी ने, जवाहरलाल नेहरू, इंदिरा गांधी, राजीव गांधी, सोनिया, मनमोहन सिंह और अब आप, मुझे बताओ मेरे छत्तीसगढ़ के गरीबों के लिए क्या किया? ये कांग्रेस पार्टी ने छत्तीसगढ़ राज्य बनाया क्या? जोर से हाँ ना बोलना भाई, बनाया? जोर से बोलो, बनाया। महतारी वंदन का पैसा भेजा, किसानों को पैसा भेजा, तेंदुपत्ता वालों को बोनस दिया, माताओं के घर में गैस का सिलेंडर दिया, गरीबों को घर दिया, गरीबों को शौचालय दिया, नल से जल दिया, किसान का 3100 रुपया में चावल धान खरीदा और हर गरीब को 5 किलो अनाज मुफ्त में देने का काम किया क्या? প্রচারে জোর দিয়েছে অন্য সব রাজনৈতিক দলগুলিও। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী আজ যাচ্ছেন কর্ণাটকে। সেখানে চিত্রদুর্গ এবং বেঙ্গালুরুতে 2টি জনসভা রয়েছে কংগ্রেসের। অন্যদিকে বহুজন সমাজ পার্টির সুপ্রিমো মায়াবতী আজ জনসভা করবেন উত্তরপ্রদেশের আলিগড়ে। এরপর মেরঠে রয়েছে তার আরও একটি জনসভা। নির্বাচনী প্রচার করবেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবও। তার সভা রয়েছে আলিগড়ে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা গতকাল ছত্তিশগড়ের চন্দ্রখুড়িতে নির্বাচনী জনসভায় যোগ দেন। ইন্ডি জোট আদপে দুর্নীতিগ্রস্ত ও পরিবারতান্ত্রিক জোট অভিযোগ তার। বহরমপুর লোকসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন কংগ্রেসের 5 বারের সাংসদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। গতকাল প্রচার করেন তিনি। ওদিকে মোদি বলছে আমি রাম মন্দির করবো, দিদি বলছে জগন্নাথ মন্দির করবো, এই করে আমাদের জমানা পার হয়ে গেল। কিন্তু আজকে ঘরে ঘরে যে বেকার, রুটির অবস্থা যে শোচনীয়, বাজারে গেলে সব জিনিসের আগুন দর, তা নিয়ে ভাবছেটা কে? আমরা কংগ্রেস পার্টি ঘোষণা করে দিয়েছি। এখানে যেমন লক্ষ্মীর ভান্ডার কখনো 500, সেখান থেকে 1000 গল্প করে বাংলার মেয়েদেরকে বিভ্রান্ত করা হয়। কংগ্রেস পার্টি ঘোষণা করে দিয়েছে নির্বাচনের পর একটা পরিবারের একটা মহিলা বছরে 1 লক্ষ টাকা পাবে। লক্ষ্মী থাকলো, তার উপরে মহালক্ষ্মী প্রকল্প আমাদের। বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শহরের বিশিষ্ট চিকিৎসক ডাক্তার নির্মল সাহা। জনদরদে বলে সুখ্যাতি রয়েছে ভূমিপুত্র ডাক্তারবাবুর। প্রচারে মানুষের সুবিধা অসুবিধা নিয়ে কথা বলেন তিনি। এবারে তো ভোট হবে নরেন্দ্রপুরের সঙ্গে ইন্ডি জোটের। মানুষ কাকে চাইছে সেটা দেখে নিতে হবে যে ইন্ডি জোট আসবে না নরেন্দ্র মোদী আসবে।
নরেন্দ্র মোদীর হাত শক্ত হলে দেশটা শক্ত হবে, এই বার্তা নিয়েই মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে বোঝানো যে আপনারা বিজেপিকে ভোট দিন, নরেন্দ্র মোদীর হাত শক্ত করুন। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান প্রচারে জনগণের পাশে থাকার আশ্বাস দেন তিনি। यहाँ के लोगों का बेटा, यहाँ के लोगों का भाई और यहाँ के लोगों का दोस्त हूँ मैं यहाँ पे। मुझे करने हैं, जीतने के बाद यहाँ जब एमपी बन जाऊंगा तो बहुत सारी चीजें नोट डाउन की हैं मैंने और मुझे बहुत काम करने हैं और मुझे आप लोगों का भी सपोर्ट चाहिए और लोगों का भी सपोर्ट चाहिए, बस यही कहूँगा। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী গতকাল সাংবাদিক বৈঠকে জানান, চতুর্থ দফা নির্বাচনের জন্য মনোনয়নের কাজ চলছে। আগামী 25 তারিখ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। চতুর্থ দফা লোকসভা সাধারণ নির্বাচনে নমিনেশন নেওয়ার কাজ চলছে। এখনো পর্যন্ত যে নমিনেশন জমা পড়েছে সেটা এরকম: 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট 3টি নমিনেশন জমা পড়েছে। 3টি হচ্ছে অন্যান্য দলের পক্ষ থেকে। 12 কৃষ্ণনগরে 3টি জমা পড়েছে, একটি এআইটিসি, একটি নির্দল এবং একটি অন্যান্য। 13 রানাঘাট তপশিলি জাতি একটি নমিনেশন জমা পড়েছে অন্যান্য দলের পক্ষ থেকে। 38 বর্ধমান পূর্ব তপশিলি জাতি সংরক্ষিত কেন্দ্রে 5টি নমিনেশন জমা পড়েছে, একটি আইটিসি, একটি বিজেপি, একটি বিএসপি এবং 2টি অন্যান্য। 39 বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে একটি নমিনেশন জমা পড়েছে অন্যান্য দলের পক্ষ থেকে। 40 আসানসোল লোকসভা কেন্দ্রে মোট 3টি নমিনেশন জমা পড়েছে, একটি বিএসপি, একটি নির্দল এবং একটি অন্যান্য। 41 বোলপুর তপশিলি জাতি লোকসভা কেন্দ্রে 3টি নমিনেশন জমা পড়েছে, একটি বিএসপি এবং 2টি অন্যান্য। আর সর্বশেষ লোকসভা কেন্দ্র যেটা চতুর্থ ফেজে রয়েছে, 42 বীরভূম লোকসভা কেন্দ্রে 4টি নমিনেশন জমা পড়েছে, একটি বিএসপি এবং 3টি অন্যান্য। এর নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে 25 এপ্রিল। ভোটের বিস্তারিত খবর নিয়ে কলকাতা দূরদর্শনে শুরু হয়েছে বিশেষ অনুষ্ঠান জনাদেশ। কারা করবে সরকার? পশ্চিমবঙ্গের বা অবস্থা কি কি বলছে রাজনৈতিক দলগুলো? তর্ক বিতর্ক আলোচনা বিশ্লেষণে শুধু ভোটের খবর, লোকসভা নির্বাচনের প্রতিটি খুঁটিনাটি। জনাদেশ 2024 প্রতিদিন সন্ধ্যে 7:30টায় শুধুমাত্র ডিডি বাংলায়। রাষ্ট্রপতি ভবনে গতকাল পদ্ম পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, সমাজকর্মী বিন্দেশ্বর পাঠক, অভিনেত্রী বৈজয়ন্তী মালা, নৃত্যশিল্পী পদ্মা সুব্রমণিয়ম এবং অভিনেতা চিরঞ্জীবীকে পদ্মবিভূষণ দেওয়া হয়। পাশাপাশি বিচারপতি এম ফাতিমা বিবি, অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বিজয়কান্ত, কণ্ঠশিল্পী উষা উত্থুপকে পদ্মভূষণ প্রদান করা হয়। পশ্চিমবঙ্গ থেকে এবছর পদ্ম পুরস্কার পেলেন মোট 11 জন। পদ্মভূষণ 3 জন। তারা হলেন মিঠুন চক্রবর্তী সিনেমা, অভিনয় এবং কলাক্ষেত্রে অবদানের জন্য পদ্ম পুরস্কার পেলেন মিঠুন চক্রবর্তী। বাংলা এবং হিন্দি সিনেমাতে অবদানের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়। উষা উত্থুপ, ভারতীয় পপ কুইন কণ্ঠশিল্পী উষা উত্থুপ সঙ্গীত ও কলাক্ষেত্রে অবদানের জন্য পদ্মভূষণ পুরস্কার পেলেন। পদ্মশ্রী পুরস্কার পেলেন 8 জন। তারা হলেন গীতা রায় বর্মন। কলাক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন গীতা রায় বর্মন। তকদিরা বেগম
বস্ত্র ও কলাক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন তাকদিরা বেগম। নারায়ণ চক্রবর্তী বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন নারায়ণ চক্রবর্তী। দুখু মাঝি সমাজসেবায় বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন দুখু মাঝি। সনাতন রুদ্রপাল সনাতনী দুর্গা প্রতিমা তৈরি ও মৃৎশিল্পে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন সনাতন রুদ্রপাল। রবীন্দ্রসঙ্গীতে বিশেষ অবদানের জন্য পদ্মশ্রী পুরস্কার পেলেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ন্যাশনাল হার্বেরিয়াম, বিএসআই সিএনএইচ হাওড়া এবং বিএসআই ইআইএসিপি হুগলির হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনে বিশ্ব ধরিত্রী দিবস উদযাপন করা হলো। বিজ্ঞানী এবং সিএনএইচ এর কর্মীরা হরিপালে স্কুল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতার প্রচার করেন। বসে আঁকো প্রতিযোগিতা এবং কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে গতকাল পুরুলিয়ায় পালিত হলো বিশ্ব ধরিত্রী দিবস। জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে একটি মিছিল পুরুলিয়া শহর পরিক্রমা করে। মিছিলে ছাত্রছাত্রীরা ব্যানার প্ল্যাকার্ড নিয়ে প্রকৃতি রক্ষায় বার্তা দেয়। বৃক্ষরোপণ নিয়ে দুটি নাটক মঞ্চস্থ করা হয়। জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় বলেন, ছাত্রছাত্রীদের ১০০টি গাছ বন দপ্তরের তরফ থেকে বিতরণ করা হয়। আজ হনুমান জয়ন্তী, দেশ জুড়ে উৎসবের আবহ। হনুমান মন্দিরগুলি সেজে উঠেছে ফুলের সজ্জায়। সকাল থেকে ভক্তদের ভিড়, পাঠ করা হচ্ছে হনুমান চালিসা এবং রামচরিতমানস। চলছে পুজো পাঠ। ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নিয়েছে প্রশাসন। নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। আগামী এক সপ্তাহ আবহাওয়ার কোনো উন্নতি হবে না বলে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডক্টর সৌরীশ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের তাপপ্রবাহের যে পরিস্থিতি চলছে, ইমিডিয়েট উন্নতির কিছু সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ তাপপ্রবাহের সিচুয়েশন এরকমই কন্টিনিউ করবে। 24 তারিখ থেকে আবার 1-2 ডিগ্রি তাপমাত্রা আরও বাড়বে। ফলে তাপপ্রবাহ পুরো পিরিয়ডটা ধরেই দক্ষিণবঙ্গে কন্টিনিউ করবে। 24 তারিখ থেকে আবার তাপমাত্রা আরও কিছুটা বাড়বে। কলকাতার ক্ষেত্রে 40-41 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা আবার পৌঁছে যাবে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা 2016 সালের প্যানেল বাতিল কলকাতা হাইকোর্টের। 4 সপ্তাহের মধ্যে সুদ সহ ফেরত দিতে হবে বেতনের টাকা। আদালতের রায়ে খুশি যোগ্য প্রার্থীরা। রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দুর্নীতি প্রশ্নে কটাক্ষ বিরোধীদের।
লোকসভা নির্বাচনের প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ রাজস্থানের টংসফাই মাধোপুর কেন্দ্রে জনসভা করবেন। ছত্তিশগড়েও রয়েছে জনসভা। দ্বিতীয় দফার নির্বাচনের জন্য জোরদার প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। কংগ্রেস, বহুজন সমাজবাদী পার্টি ও সমাজবাদী পার্টির প্রচার আজ। আজ হনুমান জয়ন্তী, দেশ জুড়ে উৎসবের আবহ, মন্দিরে ভক্তদের ভিড়। সংবাদ এখন এ পর্যন্তই। এরপর বেলা 11টায় রয়েছে 5 মিনিটে 15টি খবরের ঝলক। নমস্কার।